একটা সঠিক কথা বলেছেন। সবচেয়ে কোচবিহার জেলার বড় সাব ডিভিশন হচ্ছে দিনহাটা। কলেজ কয়টা? একটা। প্রায় 4 থেকে 5,000-এরও বেশি ছাত্র সেই কলেজে পড়াশোনা করেন। ক্লাস হয় না, বসার জায়গা নেই। মুখ্যমন্ত্রী দত্তহীন ভাষায় বললেন, আমি দিনহাটা 2 নম্বর ব্লকে একটা কলেজ করব, আর একটা কলেজ করব আমি সিটাইতে। বলেনি? হয়েছে। দুটো কলেজের একটা কলেজও হয়েছে। তিনি তো বলেছিলেন এই কলেজ না করা পর্যন্ত আমি রাসমেলার মাঠে আমি পা দেব না। তিনি তো আসছেন, যাচ্ছেন, রাসমেলার মাঠে পাও দিচ্ছেন, কিন্তু কলেজ করার কথা ভুলে গেছেন। এটার নামই দক্ষিণ পন্থা। আমরা বামপন্থীরা যা বলি আমরা হিসেব করে বলি, এবং মানুষের কাছে যে কথা দেই, প্রতিশ্রুতি দেই, সেই প্রতিশ্রুতি আমরা সঠিক সময়ে আমরা কার্যকরী করি। এরা যা বলে করে না, ভুলে যায়। এটাই হচ্ছে দক্ষিণ পন্থা এবং বাম পন্থার মধ্যে পার্থক্য। বন্ধুগণ, 34 বছর পশ্চিমবাংলায় বামফ্রন্ট। দিনহাটায় স্কুল বলুন, রাস্তাঘাট বলুন, বিদ্যুৎ বলুন, যা কিছু উন্নয়ন আমাদের সময়কালে হয়েছে, এই 14 বছরে দিনহাটায় কি উন্নয়ন হয়েছে? কোন উন্নয়ন হয়েছে? যদি হতো তাহলে আজকে আমাদের এই যে ভবিষ্যৎ নতুন প্রজন্ম, আজকে মাধ্যমিক পাশ করার পর কেউ হায়ার সেকেন্ডারি পড়তে চায় না। বাবা যদি বলে বাবা যাবে স্কুল, তো যায় কি হবে? হায়ার সেকেন্ডারি পাশ করে কলেজে ভর্তি হব, 1000 টাকা তোমার ক্ষতি করব, বিএ পাশ করবার পর আমার চাকরি হবে না, তার থেকে টাকা দে, আমি কেরলে যাই, আমি তামিলনাড়ুতে যাই, আমি দিল্লিতে যাই, হরিয়ানায় যাই, সেখানে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করে যা পারি আমি টাকা রোজগার করব। তরুণ প্রজন্মের স্বপ্ন তাদের আজকে খান খান হয়ে গেছে। আজকে ভারতবর্ষের কি হাল? ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ আমাদের অহংকার। আজকে যারা বিজেপি করছেন, আজকে যারা আরএসএস এর হয়ে বিজেপি সরকার পরিচালনা করছেন, যে আরএসএস পরিচালনা করছেন, ওই নাগপুরে বসে মহারাষ্ট্রের নাগপুর, পালের গোদা আরএসএস মোহন ভাগবত, যেই বিজেপি আরএসএস এর বন্ধুদের প্রশ্ন করুন, ভারতবর্ষ যখন পরাধীন ছিল প্রায় 200 বছর, সেদিন হিন্দু মহাসভা ছিল, ওই শ্যামাপ্রসাদ, নাথুরাম গডস, সাভারকার, অটল বিহারী বাজপেয়ী, আরো তাবর নেতা সেদিন ছিলেন। তারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে তাদের কোনো ভূমিকা আছে কিনা? অটল বিহারী বাজপেয়ী যখন ব্রিটিশের গোয়েন্দারা তাকে গ্রেপ্তার করলেন, এমন বীর পুরুষ মুসলেখা লিখে দিলেন যে আজকের থেকে ব্রিটিশের বিরুদ্ধে আমি কোনো আন্দোলন করব না। গোয়েন্দারা যখন বললেন শুধু আপনি আন্দোলন করা নয়, যারা ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করবে তাদের নামের তালিকা গোপনে আমাদের কাছে দিতে হবে, তাই করেছিলেন। দুর্ভাগ্য ভারতবর্ষের মানুষের, এইরকম একজন মেরুদণ্ডহীন মানুষ, তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছিলেন। আজকে মারা গেছেন, আমি এর বেশি বিস্তারিত বলতে চাচ্ছি না। অখণ্ড ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করা হলো, পাকিস্তানকে আলাদা করে সেখানে জিন্নাহ ঘোষণা করলেন পাকিস্তান হবে মুসলিম রাষ্ট্র। আর এখানে নাথুরাম গডসরা মহাত্মা গান্ধীকে ঘিরে ধরলেন, ওটা যদি মুসলিম রাষ্ট্র হয় তাহলে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হবে না কেন?
মহাত্মা গান্ধী বলেছিলেন, ওরা যা করতে পারে আমরা তা করতে পারি না। ভারতবর্ষ স্বাধীন হয়েছে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান স্বাধীনতা সংগ্রামীরা, অনুশীলনী যারা করতেন, তাদের রক্তের বিনিময়ে, হাজারো হাজারো স্বাধীনতা সংগ্রামী রক্তের বিনিময়ে ব্রিটিশকে ভারতবর্ষের থেকে উৎখাত করা সম্ভব হয়েছে। তাই ভারতবর্ষ হবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যেখানে রাম রহিম আমরা একসাথে বন্ধুর মতো বসবাস করি, একসাথে জমিতে আগে লাঙ্গল চালাতাম, হাট ধান নিয়ে হাটে আসতাম, ছেলেমেয়েরা কে মুসলিম কে হিন্দু, কৈশোর বয়সে সেটা তাদের উপলব্ধিতে থাকে না, বন্ধুর মতো তারা স্কুলে আসতেন। এটাই তো রবীন্দ্রনাথ নজরুলের বাংলা, এটাই তো আমাদের অহংকার, এটাই তো আমাদের গর্ব। আজকে এই অহংকার, এই ধর্ম নিরপেক্ষতাকে দুর্বল করবার জন্য আপনারা জানেন ভারতবর্ষের অর্থনীতিকে যারা আজকে একটা কঠিন একটা পরিস্থিতির মধ্যে নিয়ে গেছে। 140 কোটি ভারতবাসী আমরা, আজকে গোটা ভারতবর্ষ মাত্র 4টা লোক ভারতবর্ষ আজকে তারা শাসন করছেন, তারা দেশ চালাচ্ছেন। এই 4টা লোককে, একটা হচ্ছে মোদী, আর একটা অমিত শাহ। এরা বিক্রি করছে দেশ, আর কিনছে কারা? আদানি আর আম্বানি। এটা বুঝতে হবে। আর আমরা যারা কোটি কোটি দেশের মানুষ, কৃষক, গরিব, শ্রমজীবী মানুষ, শ্রমিক, আজকে শক্ত দুটো হাত আছে, কাজ করে মেরুদণ্ড সোজা করে আমরা মাথা উঁচু করে আমরা বাঁচতে চাই। আমরা সেই স্বপ্ন দেখি, সেই স্বপ্নকে গুড়িয়ে দেওয়ার জন্য আজকে মোদী 2024 নির্বাচনে তার বক্তব্য আপনারা শুনেছেন। তিনি কি বলেছিলেন? আপ কি বাত, মনে হয় যেন ওর বাবার জমিদারি গোটা ভারতবর্ষটা।